টিচারদের ব্যাপারেও আপনারা জানেন, যাদের চাকরি গেছে তারা যাতে চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে। সুপ্রিম কোর্টের লাথি খেয়ে এবং মুখ্যমন্ত্রীর মুখে পুরো ঝামা ঘষে দিয়ে এসএসসি আজকে 1806 জনের একটা তালিকা বার করেছে এবং সেই তালিকায় বহু বিধায়ক, পুরপ্রধান এবং তৃণমূল নেতাদের সব পারিবারিক যত চাকরি হয়েছিল সেই সব চাকরিগুলোর নাম বেরিয়ে এসছে। এখানটায় কিছুজন বলছেন যে এটা এসএসসি খুব ভালো কাজ করেছে, ওরা কোনো দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে নাম বার করেছে, কাউকে রেয়াত করেনি। আমরা আজকে কথা বলবো মুখ্যমন্ত্রী সেদিন কি ডায়লগ দিয়েছিলেন এবং আজকের কি পরিবেশ পরিস্থিতি, সেটা নিয়েই আজকের আলোচনা। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে মমতা ব্যানার্জিকে ধনে পাতা দিয়ে বাটা হবে। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায়। ওরা ভোট চায় না, ওদের কিছু চায় না, ওরা কোর্টে গিয়ে পিল করে। আর মুখ্যমন্ত্রীর চাই নোট, সেই নোট, যেই নোট হচ্ছে মুখ্যমন্ত্রী সবাইকে চাকরি দিতে গেলে নিচ্ছে। পশ্চিমবঙ্গে 2011 সালের পর থেকে এমন কোনো নিয়োগ নেই যেটাতে আমাদের মুখ্যমন্ত্রী টাকা খায়নি, এবং টাকা খাওয়ার পরেও চোরের মায়ের যেরকম বড় গলা হয় না, সেই রকম গলা করে মুখ্যমন্ত্রী বিরোধীদের আক্রমণ করেছে। মানে নিজে দোষ করবে আরও দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে। এমন একটা বদমেজাজি মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী ইনি সবসময় সব জানতার অভিনয় করেন। এটা আমি কেন বললাম, কোনো জায়গায় কোনো একটা দুর্ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রীর কাছে কেউ একজন এসে খবর দেয়, পশ্চিমবঙ্গের বাইরে কেউ মার খেলে মুখ্যমন্ত্রীর কাছে কেউ একজন এসে খবর দেয়। এই যে চাকরি চুরি হয়েছে, এত এত যে দুর্নীতি হয়েছে, সেই লোকটাকে ধরে না উদুম কেলানো উচিত। যে মুখ্যমন্ত্রীকে খবর দেয় সে কেন এই চাকরি চুরির খবরগুলো মুখ্যমন্ত্রীকে দেয়নি, এবং মুখ্যমন্ত্রীকেও প্রশ্ন করা উচিত যে মুখ্যমন্ত্রী তো সব জানতা গামছাওয়ালা, তো তিনি কেন স্টেজে উঠে বলেননি যে পার্থ চ্যাটার্জি চাকরি চুরি করেছে এবং তার সাথে নিজের ভাইপোও জড়িত আছে? এটা বলতে তার কোথায় ব্যথা হচ্ছিল? পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আচ্ছা, কোর্ট তাহলে এমনি এমনি রায় দিয়ে দিল, কোর্টের কোনো দায় নেই। মুখ্যমন্ত্রী সব কিছু প্রমাণ দেখিয়েছিলেন, তারপরেও বিরোধীরা, তার দলের যত নেতা মন্ত্রীদের দ্বারা ঘুষ দিয়ে চাকরি করা অযোগ্য শিক্ষকরা, দাগি শিক্ষকরা, তারা চাকরি পেয়েছিল, তারা তাহলে ঠিক কাজ করেছিল। পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করতে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তিনি তো নোট নিয়ে খেলছেন। আজকে বলছেন যে সিপিএম সরকার নাকি চাকরি দিতে পারেনি। সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তো তিনি সবসময়ের জন্য টার্গেটে রেখেছেন, তো তাকেই বলছেন। আমার এখানটায় মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে আপনি কি চাকরি দেবেন, সেই চাকরির বদলে তার কি 5 বছরের স্যালারির টাকাটা কি আপনার কাছে প্রথমে জমা দিতে হয়? কারণ আপনিই বলছেন নাকি আপনি চাকরি দিচ্ছেন, অন্য কেউ খেয়ে নিচ্ছে, তাহলে আপনি নিশ্চয়ই চুরি করে ঘুষ খেয়ে চাকরিটা দিচ্ছেন। চাকরি দিচ্ছেন আপনি, ঘুষ অন্য লোক কী করে খেতে পারে? এটা সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগছে না? এরকম ঢপবাজ আর এইরকম চিটিংবাজ, এর নামে কোনো কেস নেই সেটা ঠিক আছে, কিন্তু সবথেকে বড় পশ্চিমবঙ্গের দুর্নীতিবাজ যদি কেউ থেকে থাকে সেটা আমাদের মুখ্যমন্ত্রী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি পরিষ্কার বলছি, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান, আমি তো আপনাদের বলেছি। হ্যাঁ, শিক্ষক শিক্ষিকাদের কাছে তিনি অনুরোধ করেছেন যে কেন আপনারা বসে আছেন গরমের মধ্যে, আপনারা বাড়ি যান, বাড়ি গিয়ে আবার টাকা রেডি করুন, কারণ 12% সুদ দিয়ে আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে। এর মধ্যে কিছু কিছু অযোগ্য শিক্ষক আছে বা শিক্ষিকা আছে যারা দাগি, তারা এত পরিমাণে তাদের ঔদ্ধত্য অহংকার বেড়ে গেছিল, তাদের মাটিতে পা পড়ছিল না। এত পরিমাণে ঔদ্ধত্য অহংকার, সেই তৃণমূলের ঔরসে চাকরি পেয়ে আজকে সেই চাকরি যখন চলে গেছে সবাই বলছে আমরা যোগ্য। আরে তাহলে অযোগ্যটা কে? আজকে মুখ্যমন্ত্রীর ওই নেতাদেরকে টুটি চিপে ধরা উচিত যে তোরা কাদের কাদের চাকরি দিয়েছিলি তাদের নাম বল। এটা যদি পশ্চিমবঙ্গ সরকার না করতে পারে তাহলে পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে এই সরকার খেলছে। এত পরিমাণে অভদ্র অসভ্য মুখ্যমন্ত্রী তোমরা আর কোথাও দেখতে পাবে না। সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম। এই মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত শিক্ষকদের সাথে ছলনা করে গেছেন এবং প্রতিনিয়ত শিক্ষকদের নিয়ে তাদের ইমোশন নিয়ে খেলেছেন। এত পরিমাণে ড্রামাবাজ, এত পরিমাণে নাটকবাজ, এনার মতো এত নাটকবাজ মুখ্যমন্ত্রী কেউ দেখেনি। আসলে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে কিছু বললে তার দলের যেসব ছোট লোক চামার মুখপাত্ররা আছে তারা বেরিয়ে আসে যে একটা মহিলাকে আপনারা এরকম বলতে পারলেন। কিন্তু এই মহিলা যে আজকে পশ্চিমবঙ্গের 2 কোটি 2.5 কোটি যুবকদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে, 26,000 জন তাদের মুখের ভাত কেড়ে নিচ্ছে, তখন এনাকে মহিলা বলে আপনাদের মনে হয় না, তাই না? যখন প্রধানমন্ত্রীকে অপমান করছে তখন ইনি মহিলা থাকছেন না। মানে ইনি মহিলা হয়ে যা ইচ্ছে তাই করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, সব কিছুতেই মাফ করে দিতে হবে কারণ ইনি মহিলা। তো
এইরকম মহিলা এই ক্ষমতায় থেকে কি লাভ? এনাকে ইস্তফা দিতে বলুন। এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। চাকরি হারারা যারা আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কথায় মাইনে নিয়েছেন বা মাইনে ফেরত দিতে হবে, আমার যতদূর মনে হচ্ছে যে 5 থেকে 8 পর্যন্ত যারা আছে তাদেরকে 26 লক্ষ টাকা করে ফেরত দিতে হবে, 12% সুদ। নবম এবং দশম শ্রেণীর যারা শিক্ষকেরা আছেন তাদেরকে সর্বমোট 24 লাখ টাকা ফেরত দিতে হবে, কারণ হিসেবটা সেটাই বলছে। গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যদি হয় একজনকে 18 লাখ করে টাকা ফেরত দিতে হবে। এতদিন তারা যে মাইনেটা নিয়েছে, এবার আমি আপনাদেরকে বলবো আপনারা গিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িটা ঘেরাও করুন এবং টাকা চান, কারণ ওনার দলের লোকেরাই টাকা নিয়েছে। এখানটায় তো মুখ্যমন্ত্রী বিরোধী দলের দোষ দিতে পারবেন না, তাই না? কারণ বিরোধী দলের কোনো মানুষের এই সরকারের আমলে টাকা দিয়ে চাকরি নেয়নি। আজকে আপনারা তো ফেঁসে গেছেন, তাই না? তো আপনাদের অনুরোধ করবো আপনারা কালীঘাটে যান এবং টাকা কী করে ফেরত দেবেন সেটা জিজ্ঞাসা করুন মুখ্যমন্ত্রীকে, কারণ ইনি আপনাদেরকে আশ্বস্ত করেছিলেন নেতাজি ইন্ডোরে ডেকে নিয়ে গিয়ে, ইনি আপনাদের সাথে ছলনা করেছিলেন নেতাজি ইন্ডোরে ডেকে নিয়ে গিয়ে। তো ইনাকে প্রথমে বলুন যে টাকাগুলো কী করে ফেরত দেবেন, তারপরে ইনাকে কাজের কথা বলবেন। शाबाश बेटा, बहुत बढ़िया। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। এনাকে কোন বাড়ি মারলে ইনি হয়তো ঠিক থাকবেন সেটা আমার জানা নেই। তো একটা জিনিস হচ্ছে মুখ্যমন্ত্রীকে আমার সবথেকে বেশি জানার ইচ্ছা আছে মুখ্যমন্ত্রীর কাছে, সেটা হচ্ছে কি যে আজকে যে এই 1806 জনের নাম বেরোলো সেটা হাইকোর্টে দিতে তোমাদের কি সমস্যাটা ছিল, বা হাইকোর্টের কাছ থেকে একটু সময় চেয়ে নিলে সেটা কি কোনো বড় অপরাধ হয়ে যেত? আজকে তোমরা এই 1806 জন, তোমাদের কথায় 1806 জন নয় 8006 জন হবে, এদেরকে বাঁচাতে গিয়ে তুমি পুরো 26,000-এর প্যানেলটাই খেয়ে নিলে। আজকে যখন সুপ্রিম কোর্ট পেছনে লাথি মারলো তখন তোমরা কয়েকটা নাম শুধু বার করে দিলে যাতে এই সুপ্রিম কোর্টের কোপটা থেকে বাঁচা যায়। কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, পাপ কখনো পাপকেও ছাড়ে না। এই মুখ্যমন্ত্রী এই জীবনে যত পাপ করছেন তার এই পাপগুলোকে এই জীবনে পূরণ করে যেতে হবে। আমার নামে বড় বড় কথা বলছো? আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে। হ্যাঁ, চাকরি তুমি দিয়েছিলে সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু ঢ্যামনামি করে হার বজ্জাতি করে চাকরিগুলো দিয়েছিলে এবং এই চাকরিগুলো তোমারই দয়াতে, তোমারই জেদের বয়সে সবার চাকরি যেতে বাধ্য হয়েছে। যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি চাকরি যারা অযোগ্য যারা যোগ্য এদের চাকরিগুলো বাছাই করে দিয়েছিলেন, তখন তোমরা কেন তোমাদের লিস্টটা তার কাছে উপস্থিত করতে পারোনি? তোমাদের তারপর থেকে 9 বছর কেটে গেছে। যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে না এই হাইকোর্টের রায় বহাল থাকবে, তখন তোমাদের ঘুম ভাঙলো, তখন তোমরা বিরোধী দলকে আক্রমণ করতে থাকলে যে না এই চাকরিগুলো আমরা দিয়েছিলাম তোমরা কেড়ে নিয়েছো। তাহলে আজকে যে 1806 জনের নামটা বেরিয়েছে সেটা কি মুখ্যমন্ত্রী টাকাগুলো খেয়েছে? তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে স্টেজের উপরে উঠে বলেছিল যে কাজ করতে গেলে 2-1টা ভুল হয়ে যায়। এই 1806 জনের যে আজকে তালিকা প্রকাশ করেছে এরা কি 2-1 জন? লজ্জা শরম কিছু নেই? পশ্চিমবঙ্গে ছাত্র যুবদের সঙ্গে খেলছো, এতটুকু লজ্জা নেই? আজকে যদি তুমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না হয় অন্য কেউ হতে না, তোমাকে ঘাড় ধরে তিহার জেলে নিয়ে যেত। শুধুমাত্র তোমার এই চুরি ডাকাতি এগুলোকে মানুষের সামনে থেকে লোকানোর জন্য তোমার ভাইপো বিরোধী দলকে আক্রমণ করছে, সবাই নাকি চাকরি খেয়ে নিয়েছে। আজকে যুব সমাজকে তুমি বার্তা দিতে গিয়ে ছাত্র যে প্রতিষ্ঠা দিবস তোমাদের, সেখানটায় তুমি একবার এই চাকরি হারা শিক্ষকদের নিয়ে কথা বললে না, বা এই যে স্কুল কলেজ থেকে যাদেরকে ধরে এনেছিলে তাদের সামনে বললে না যে তোমাদের শিক্ষকেরা ঘুরে আসবে। সেগুলো কোনো কিছুই শুনিনি। মুখ্যমন্ত্রীর আমরা পুরোনো দিনের কাহিনী শুনছিলাম, সিপিএম কী করে মেরেছিল, কী করে করেছিল। সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। 9 বছর সময় দিয়েছে, তোমার তো সব কাজ 90% হয়ে যায়, 10% বাকি থাকে ভোট আসলে। এবারেও তো ভোট এসেছিল, তো সেই সময়টা কি তুমি পাওনি? এই সময়টা যদি তুমি পাওনি বলো তাহলে তুমি সবথেকে বড় ঢব্বাজ আর চিটিং ভাই, কারণ সুপ্রিম কোর্টও তোমাদেরকে সময় দিয়েছিল, সেই সময়টাও তোমরা কাজে লাগাতে পারোনি। তাহলে তোমাদের মতো চিটিং বাজার পুরো পশ্চিমবঙ্গে আছে কিনা আমার জানা নেই, যেখানটায় তোমাদের শিক্ষামন্ত্রী নিজে বলছে যে আমার দলের ছেলেদেরকে আমি আমার এমপি কোটায় চাকরি দেবো। তার মানে যে কেউ হতে পারে, সে গরু গাধা যেই হতে পারে তাকে মোটামুটি শিক্ষামন্ত্রী চাকরি দেবে। এবং মুখ্যমন্ত্রী বলেছিল যে যারা টেন্টেড, যারা অযোগ্য দাগি শিক্ষার্থী তাদেরকে অন্য জায়গায় একটা কাজ দেবে। মানে এটা একটা চুরির উপরে বাটপাড়ি হয়ে যাচ্ছে না? ঢ্যামনামি আর হাড়পদ জাতি যাদের রক্তে মিশে থাকে তারাই এরকম কথা বলে। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। নেতাজি সুভাষচন্দ্র তো এটা বলেননি যে তোমরা আমাকে টাকা দাও আমি তোমাদের চাকরি দেবো, তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। কিন্তু স্বাধীনতার পরে এই প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী এইরকমভাবে স্টেজে উঠে বা মুখ্যমন্ত্রী শাসনকালে এসএসসিকে এই যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা প্রকাশ করতে হলো। এই যে লজ্জার, এই যে সবথেকে বড় ঘৃণার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এতটুকু পর্যন্ত লজ্জা নেই। এতটুকু যদি লজ্জা থাকতো তিনি স্টেজের উপরে উঠে ভাষণ দিয়ে এখনও কথা বলতেন না, তিনি রিজাইন দিয়ে চলে যেতেন। এমন এই যে ঢ্যামনামি চালু করেছে এই সরকার, যে এরা বুঝেই নিয়েছে যে এদের কোনো মান ইজ্জত কিছুই নেই, মানে যা করবে এদের নির্লজ্জ দোকান কাটা বেহায়ার মতো কাজ করবে।
এদের যে ঢ্যামনামি সেগুলোর জন্য সাধারণ মানুষের যে ছেলেপুলে তাদেরই ক্ষতি হচ্ছে, আর পশ্চিমবঙ্গে কারোর কিছু হচ্ছে না। যারা বুদ্ধিবীচিরা আছেন তাদের ছেলেরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ছে, সাধারণ যে গরিব ঘরের ছেলেরা সরকারি স্কুলে যাবে তাদেরই যত সমস্যা। এরা হচ্ছে ঢ্যামনার উপরে আরও ঢ্যামনা যদি থাকে, ঢ্যামনা স্কোয়ার। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারতো। কিন্তু প্রশাসন তো কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে গেছে সুপ্রিম কোর্টে। কোর্টের কাছে যদি প্রশাসন সময় চাইতো কোর্ট নিশ্চয়ই দিত। কোর্ট কিন্তু সময়ও দিয়েছিল। এতটাও মিথ্যা কথা তুমি বলো না দিদি, কারণ কোর্ট প্রত্যেকটা জিনিসে খুঁটিনাটি করে পর্যবেক্ষণ করে তারপরে এই রায়টা দিয়েছিল। তুমি যদি এখন বলো যে কোর্ট কোনো সময় দেয়নি, তোমরা সময় পাওনি, তাহলে তো এটা তোমার সবথেকে বড় ঢপের কথা হবে। এমনিতেও তো তুমি ঢপ মারাই পুরো এক্সপার্ট। আজকে যে এতজনের চাকরি গেল সেটা নিয়ে তুমি কি কিছু বলতে চাও? এই যে 1806 জন এরা কি করবে সেটা নিয়ে কি তুমি কিছু ভেবেছো? কিছু একটা তো বলো। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। হ্যাঁ, এবং ওই যে চা যে তুমি যে দোকানটা করবে, দোকান নয় ফুটপাতের ধারে, ওই কেটলির উপরে লিখে রাখবে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির চুরির কারণে আমাদের চাকরি যাওয়ার ফলে আমরা আজকে চা দোকান করতে বাধ্য হয়েছি। এবং বিস্কুটের উপরে লেখা থাকবে মমতা চোর বিস্কুট। এইরকম করেই তো পশ্চিমবঙ্গটাকে চালাতে হবে, তাই না? কারণ পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবক যুবতীরা এরা হচ্ছে চা ব্যবসা করবে, আর মমতা ব্যানার্জির ভাইপো কোটি কোটি টাকার বাড়ি করবে, মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা খরচা করবে এবং পশ্চিমবঙ্গটাকে মোটামুটি রসাতলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে এরা আর কি। পশ্চিমবঙ্গবাসীকে আজকে শিল্প নিয়ে যে ভাঁওতাবাজি মুখ্যমন্ত্রী দেখিয়েছে, বা শিল্প নিয়ে যে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যে মজাটা মুখ্যমন্ত্রী দেখালো, শালবনীতে কোটি কোটি টাকার সরকারি জমি 1 টাকা করে দিয়ে সৌরভ গাঙ্গুলিকে নিজের দলে টেনে নিল। এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিল সৌরভ গাঙ্গুলি নাকি 2025-এর মধ্যেই তার কারখানা কমপ্লিট করে কাজ চালু করে দেবে, ওই কারখানার একটা পিলারও পর্যন্ত পোতা হয়নি। সরকারি জমি জবরদখল করে সৌরভ গাঙ্গুলি নিজের নামে করিয়ে নিল। এই কিন্তু আলাদা লেভেলের রাজনীতি করালো। পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আজকে তেলে ভাজা আর ঘুগনি বেচবে, আর সৌরভ গাঙ্গুলির মতো লোকেরা সরকারি জমি পাবে ব্যবসা করার জন্য। এটাই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর প্ল্যান। বাপের পদে ঢুকে দিয়ে চলে। এই ধ্যামনাদের নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। আজ ভিডিওটা ভালো লাগলে আমায় কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোনো।